গভীর রাতে এক দম্পতির খুন, মহাসড়কে হয়ে যাওয়া একটি দুর্ঘটনা, কিছু রহস্য আর কিছু থ্রিল, সাক্ষীদের বিভ্রান্তকর জবানবন্দি, এফবিআই এজেন্ট ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব। কি আছে এই গল্পের শেষে? কে আসল খুনি? শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কে আসল খুনি। হ্যালো, আমি জনতা। পাপরিকা স্টুডিও থেকে আমি জাহিদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি এক্সপ্লেনেশন দেখে। আজকের মুভির নাম সারভেলেন্স। মুভিটি 2008 সালে ইংরেজি ভাষায় মুক্তি পায়, আর এই মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.3 আউট অফ 10। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটি শুরু হয় এক অন্ধকার রাতে। তখন এক দম্পতি গভীর ঘুমে ছিল। এই সময় এক মুখোশধারী রহস্য মানব ঘরে প্রবেশ করে, লোকটিকে নির্মমভাবে খুন করে এবং মহিলাটি বাঁচার জন্য রাস্তায় নেমে প্রাণপণ ছুটতে থাকে। কিন্তু খুনিটি গাড়ি নিয়ে তাকেও ধাওয়া করে। মহিলাটা কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মাটিতে বসে পড়ে এবং সেই রহস্য মানব তাকেও হত্যা করে। পরের দৃশ্যে দেখা যায় দুইজন এফবিআই এজেন্ট গাড়ি নিয়ে যাচ্ছে। এদের মধ্যে হেলান দিয়ে যে বসে আছে তার নাম হচ্ছে এজেন্ট লিজ, আর যে গাড়ি চালাচ্ছে তার নাম হচ্ছে এজেন্ট স্যাম। গাড়িটি একটি থানার সামনে আসে, কিন্তু তারা না নেমে কেসের ফাইলটি খুলে আলোচনা করে থাকে। তারা বলে, আমরা প্রথমে ওই বাচ্চা মেয়েটির জবানবন্দি নিব, তারপর আরেকটা মেয়ে আছে না তারও নিব, আর হ্যাঁ ওই পুলিশ কনস্টেবলের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। এফবিআই কর্মকর্তারা থানার ভিতরে আসলে থানার ইন্সপেক্টর তাদেরকে অভ্যর্থনা জানান। তিনি বলেন, দেখুন স্যার, আমরা অনেক কষ্ট করে কেসের একটা তদন্ত করি, সব সমাধান করি, আর আপনারা হঠাৎ করে একদিন কোথা থেকে এসে সব ক্রেডিট নিয়ে নেন। তখন এজেন্ট স্যাম বলেন, আসলে ক্রেডিট পাওয়া না পাওয়া আমার কোনো মানে রাখে না। আসলে আমি চাই কেসটি সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তার সমাধান হোক। আচ্ছা, এই থানায় মোট কতজন লোক আছে? এই একজন ইন্সপেক্টর, দুইজন কনস্টেবল, একজন হেড কনস্টেবল, আর ওই যে ওই দুটো মেয়ে আছে যারা এই কেসের সাক্ষী, তাদেরকে রাখা হয়েছে। আচ্ছা, এখানে কোনো মহিলা কনস্টেবল নেই? তখন একজন মহিলা এগিয়ে এসে বলে, জি আমি আছি, তবে আমি আসলে কোনো পুলিশের লোক নেই, আমি একজন সমাজকর্মী। স্যাম আর লিজ এই থানায় এসছে মহাসড়কে হয়ে যাওয়া একটি মামলার তদন্ত করতে। ওই দুর্ঘটনায় এই থানার একজন কনস্টেবল মারা যায় এবং থানার হেড কনস্টেবল ওই মেয়ে দুটি কাকতালীয় ভাবে বেঁচে যায়। তখন লিজ বলে, দেখো গাড়িতে ক্যামেরা আছে, 3টা আলাদা আলাদা কামরায়, সেটা সেট করতে হবে। লিজ প্রথমে ছোট্ট মেয়েটির কাছে আসে যার নাম হচ্ছে স্টেফেনি। সে বলে, আচ্ছা আসলে আমরা এসেছিলাম ওই দিনের ব্যাপারে একটু আলাপ করতে, তো তুমি কি আমাকে বলতে পারো ওই দিন কি হয়েছিল? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে তখন পাশে বসে থাকা মেয়েটি যার নাম বেকি, সেও ওই দিন বেঁচে গিয়েছিল, আর সে একজন মাদকাসক্ত। তিনি বলেন, আপনি নিশ্চয়ই আমাকে ড্রাগ নেওয়ার কারণে অ্যারেস্ট করতে চাইছেন। তখন লিজ বলে, আসলে আমরা ওই দিনের ঘটনা তদন্ত করতে এসেছি, অন্য কিছু নয়। বাইরে স্যাম ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করতে আসলে সে বলে, স্যার শুনেছি এফবিআই কর্মকর্তারা নাকি খুব ভালো ব্র্যান্ডের সিগারেট খান, তা দুই একটা থাকলে দিন না স্যার, একটু টেনে দেখি। তখন স্যাম বলেন, আসলে আমি ধূমপানে আমার অভ্যাস নেই, আর আমি ধূমপান করি না। তখন লিজ বাচ্চা মেয়েটিকে রিল্যাক্স করার জন্য বলে, শুনেছি তুমি নাকি খুব ভালো ড্রয়িং করো, তা আমার জন্য একটা আঁকবে না? তখন থানার সেই সমাজকর্মীটি বাচ্চাটিকে কাগজ আর রং পেন্সিল এনে দেয়। সেই সময় 3টি আলাদা আলাদা কক্ষে ক্যামেরা সেট করা হয় এবং তা পর্যবেক্ষণের জন্য একটি কক্ষে মনিটর ফিট করা হয়। তখন লিজ বাচ্চা মেয়েটির সাথে কথা বলছিল, তখন সেই রুমে কনস্টেবলটি এসে চিৎকার করতে থাকে আর বলে, ম্যাডাম সেই দিন দুইজন খুব বিশ্রী মাস্ক পরা লোক ছিল, তারা এইসব কাণ্ড করেছে। তখন লিজ বলে, সবাইকে আলাদা আলাদা করে জবানবন্দি নেওয়া হবে, তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তখন তুমি যা বলার বলবে, আর এখন দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো, কারণ বাচ্চা মেয়েটি ভয় পাচ্ছে। এর বেকি বলে, আমি একটু ওয়াশরুমে যাবো। বেকিকে অনুমতি দেওয়া হয়। এই সময় স্যাম রুমে আসে। তখন কনস্টেবলকে সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কনস্টেবল আসলে সহযোগিতা করতে রাজি হয় না, কারণ প্রথম থেকে তারা এই মামলাটির তদন্ত করছিল, তাছাড়া তার সঙ্গে এই ঘটনায় মারা গেছে। তখন স্যাম বলে, দেখো তুমি হয়তো মাইন্ড করছো, আসলে এই মামলায় যে যতটুকু কাজ করবে তাকে সেই হিসাবে ক্রেডিট দেওয়া হবে, তাই তোমার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে বেকি বাথরুম থেকে ফিরলে লিজ বলে, দেখো আমি জানি তুমি বাথরুমে গিয়েছিলে নেশা করার জন্য, কিন্তু ফার্দার তুমি আবার করো তাহলে আমি তোমাকে এই কারণেই অ্যারেস্ট করব, কারণ তুমি এই মামলার একজন সাক্ষী, আর এখন তুমি মাদক গ্রহণ করতে পারবে না। এরপরে বাচ্চা মেয়েটি বেকি আর ওই সেই কনস্টেবলকে আলাদা আলাদা রুমে বসানো হয় যেখানে ক্যামেরা সেট করা ছিল, এবং সবকিছু স্যাম মনিটরে বসে সেগুলো পর্যবেক্ষণ করছিল। স্যাম যখন জুম ইন করে সেই বাচ্চা মেয়েটিকে দেখার চেষ্টা করছিল, তখন অন্য মনিটরে সেই পুলিশ কনস্টেবলটি এসে বলে, হ্যালো এফবিআই। আসলে তার কর্মকাণ্ড ছিল খুবই ফানি এবং হাস্যকর। কনস্টেবলের কর্মকাণ্ডে স্যামের একটু বিব্রতকর মনে হয়। তখন স্যাম এসে সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে, আচ্ছা কি হয়েছিল ওই দিন বলো তো? তখন কনস্টেবল বলে, স্যার আসলে হয়েছে কি, আমাদের কাছে অনেক ইলিগাল আর্মস আছে, আমরা সেদিন দুজন সেই মাঠে দাঁড়িয়ে সেগুলো দিয়ে প্র্যাকটিস করছিলাম। আসলে সে মিথ্যে বলছিল, প্রকৃত ঘটনা আমরা পরেই জানতে পারবো। এরপর বেকিকে জিজ্ঞাসাবাদ করা হয়, আসলে ওই দিন কি ঘটনা হয়েছিল? তখন বেকি বলে, আমি আমার বয়ফ্রেন্ড মিলে এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং আমাদের জবও হয়ে গিয়েছিল, সেই আনন্দেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আসলে তারা মিথ্যে বলছিল, প্রকৃতপক্ষে তারা দুজনই ছিল নেশার
আঠারো, এবং তারা গিয়েছিল একজন ডিলারের কাছে ড্রাগস কেনার জন্য। যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখে সেই ডিলার নিজেও ড্রাগস নিচ্ছে। পরে ড্রাগসের ওভারডোজের কারণে সে সেখানেই মারা যায়। তখন তারা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে এবং এক সময় সেখান থেকে বেশ কিছু ড্রাগস চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্টেফেনিকে জিজ্ঞেস করলে একমাত্র সেই ব্যক্তি যে সত্য কথা বলে, সে বলে যে আমি, আমার বাবা, আমার মা আর আমার ভাই মিলে আমরা একটা ভ্যাকেশনে বেরিয়েছিলাম লং ড্রাইভে। এরপর আবার বেকিকে জিজ্ঞেস করলে সে বলে আমি আর আমার বয়ফ্রেন্ড সেখান থেকে বেরিয়ে খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু সত্য হচ্ছে তারা প্রচুর নেশা করেছিল এবং তারা প্রচুর ড্রাইভ করছিল। পরে রাস্তায় এক জায়গায় আমরা নামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য, ঠিক ওইখানেই আমরা স্টেফেনির বাবা মার সঙ্গে দেখা হয়। তারপর বেকি ওয়াশরুমে গেলে সে পাশের রুমে আবার তখন স্টেফেনি ছিল। তার একটি ডিভাইসে শুনতে পাচ্ছিল যে রাস্তায় হয়ে যাওয়া একটা খুনের সংবাদ পরিবেশন হচ্ছিল। এরপরে দৃশ্য আবার বর্তমানে আসে এবং সেই কনস্টেবলকে জিজ্ঞাসা করলে সে বলে আমি আমার পার্টনার সহ রাস্তায় ওভার স্পিডিং করা গাড়ি থামাচ্ছিলাম এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তারা আস্তে চলা গাড়িতেও গুলি মারছে এবং সেগুলোকে ধরে সেখান থেকে টাকা পয়সা লুটপাট করছে। পুলিশ হয়েও তারা দুজন সাধারণ মানুষকে লুটপাট করছিল, কিন্তু দেখেন জিজ্ঞাসাবাদে তারা এই বিষয়টিকে গোপন করায়। অন্যদিকে দেখা যায় স্টেফেনিকে লিজ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে ছোট মানুষ হয় ঠিক মতো কোনো কিছুর উত্তর দিতে পারছিল না। তখন বিষয়টা বুঝতে পেরে লিজ বলে আচ্ছা তোমার কি মিল্কশেক পছন্দ, আমি তোমার জন্য নিয়ে আসছি। এরপর সে বাইরে এসে বিষয়টি স্যামকে জানায়। এরপর সে আবারও সেই রুমে প্রবেশ করে এবং লিজকে সেই মিল্কশেক দেয় এবং জিজ্ঞাসাবাদ করে আচ্ছা ওই দিন কি হয়েছিল আবার একটু বলো তো। তখন স্টেফেনি নতুন করে বলতে শুরু করে যে আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন রাস্তায় আমি একটা সাদা কাভার্ড ভ্যান দেখি, সেই কাভার্ড ভ্যানের দরজাটা খোলা ছিল। কাভার্ড ভ্যানটি পার হয়ে যাওয়ার পর আমি একটা নীল রঙের প্রাইভেট কার দেখতে পাই যেটা বন্ধ অবস্থায় ছিল। আমরা যখন সেটা পার হয়ে যাচ্ছিলাম তখন আমি দেখি সেই গাড়ির মধ্যে অনেক রক্ত লেগেছিল। এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়িটি পাঞ্চার করে দুজন কনস্টেবল গাড়ি থেকে লুটপাট করেছিল। কনস্টেবলরা চিন্তায় করে চলে যাওয়ার পর সেই ভদ্রলোক সেখানে দাঁড়িয়েছিল। স্টেফেনি বলে যে আমার ধারণা ওই সাদা রঙের কাভার্ড ভ্যানের মধ্যে কিছু হয়েছিল। আমি বিষয়টা আমার বাবা মাকে বলার চেষ্টা করি, কিন্তু তারা এত উত্তেজিত ছিল ভ্রমণকে কেন্দ্র করে যে আমার কোনো কথাই তাদের কানে যায় না। এর ঠিক পিছনে বেকি আর তার বয়ফ্রেন্ডের গাড়িটি পাছ হয়ে চলে যায়। তারাও তখন সেই সাদা ভ্যান এবং সেই নীল রঙের গাড়িটি, রক্তমাখা গাড়িটি দেখে, কিন্তু তারা এত নেশা করেছিল যে বিষয়টি তাদের নজর এড়িয়ে যায় এবং তারা সামনের দিকে এগিয়ে যায়। এরপর যেটা হলো রাস্তায় প্রথমে স্টেফেনি এবং তাদের গাড়ি আর তার ঠিক পিছনেই বেকি এবং তার বয়ফ্রেন্ড যাচ্ছিল। এরপর দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা সেই গাড়িটি দেখতে পায়, গাড়ি দুটো দেখতে পায় এবং তারা বলাবলি করে যে চলো আমরা এই গাড়িটাকে গুলি করে পাঞ্চার করে দিয়ে গাড়ি থেকে টাকা পয়সা লুট করে নেই। এরপর তারা গাড়িতে গুলি করে। গুলি করার ফলে স্টেফেনিদের গাড়িটি বন্ধ হয়ে যায়। ঠিক পিছনে আসা বেকি এবং তার বয়ফ্রেন্ডের গাড়িটিও তারা থামিয়ে দেয়। তখন কনস্টেবলরা বলাবলি করতে থাকে আজকে তো ডাবল ধামাকা লেগে গেছে, একটাকে গুলি করলাম আরো একটা গাড়ি থেমে গেছে, চলো দুটোকেই লুট করে নেই। থেমে থাকা গাড়িটির পিছনে পুলিশের গাড়িটি আসলেই বেকি সেটা দেখতে পায় এবং তারা দুজন খুব দ্রুত তাদের মাদক দ্রব্যগুলো গাড়ির মধ্যে লুকাতে থাকে। তখন স্টেফেনির বাবা বেরিয়ে এসে বলে কোনো সমস্যা নেই অফিসার, জাস্ট আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে। তখন দেখুন কনস্টেবল গুলো কি সুন্দর হাসছে আর মনে মনে ভাবছে আরে বাবা গাড়ির চাকা তো আমরাই পাঞ্চার করেছি। এবার কনস্টেবল বলে তোমরা যে যার গাড়িতে বসে পড়ো, আমরা সামনে আসছি, এসে জিজ্ঞাসাবাদ করবো আর তোমাদের গাড়ির কাগজপত্র গুলো দেখবো। এরপর কনস্টেবলরা তাদের গাড়ি থেকে নেমে একজন বেকিদের গাড়ির সামনে যায় এবং আরেকজন স্টেফেনির বাবাকে জিজ্ঞাসাবাদ করে, বলে দেখো তুমি অনেক ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করছিলে, এই জন্য তোমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, দেখি তোমার আইডি দেখাও। তখন স্টেফেনির বাবা তার আইডি বের করে দেখালে বলে শুধু আইডি দেখালে হবে না, আমাদের তোমার পার্সটাও চাই। তখন সে পার্সটা বের করে দেয়। এরপর সে এখান থেকে চলে যায় পিছনে গাড়ির দিকে। কনস্টেবল বেকি আর তার বয়ফ্রেন্ডকে দেখে বুঝতে পারে যে তারা প্রচুর পরিমাণ নেশা করে আছে, কিন্তু তাদেরকে কিছু না বলে শুধু তাদের কাছ থেকে তাদের মানি ব্যাগটা নিয়ে নেয় এবং তারা পিছনের গাড়িতে এসে বসে। এরপর কনস্টেবলরা তাদের নিজেদের গাড়ির মধ্যে এসে বসে আর একজন বলে যে পিছনের গাড়িতে একটা খুব সুন্দর জিনিস আছে, আমার ওটা লাগ। আর আরেকজন কনস্টেবল বলে না আরে ওটা কিছু না, সামনের গাড়ির ওই যে মহিলাটা ওটা আরো বেশি চমৎকার। এরপর তারা দুজনই গাড়ির থেকে আবার নেমে যায়। নেমে দুটো গাড়ির সামনে দুজন এসে দাঁড়ায় এবং একজন কনস্টেবল এসে বেকির বাবাকে বের করে গান পয়েন্টে ধরে এবং বলে এখানেই শুয়ে থাকবে, খবরদার উপরে উঠবে না, নাহলে কিন্তু আমি তোমাকে গুলি করে দেবো। এরপর সে গাড়ির মধ্যে বসে স্টেফেনির মাকে বলে যে দেখো ওভার স্পিডিং এর কারণে আমি যদি এখন মামলা করে দিই তোমাকে কিন্তু জেলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমাকে একটা কিস দাও, তাহলে রফা দফা হয়ে যাবে। এবং আরেকজন কনস্টেবল এসে বেকিকে গান পয়েন্ট করে বলে দেখো তুমি তোমার বয়ফ্রেন্ডকে শুধু একবার বলো যাই হেটু, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর নাহলে ওভার স্পিডিং এর কারণে আমি কিন্তু তোমাকে জেলে দিয়ে দেবো। তখন আর কোনো উপায় না পেয়ে বেকি তার বয়ফ্রেন্ডের দিকে জাকিয়া আই হেট ইউ বলে এবং তাকেও গাড়ি থেকে নামিয়ে কনস্টেবল তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। এরপর কনস্টেবলরা তাদের গাড়িতে এসে বসলে সেখানে স্টেফেনি আসে এবং বলে দেখুন আমি রাস্তায় একটা নীল রঙের গাড়ি দেখেছি যেটা গ্লাস ভাঙা ছিল আর অনেক রক্ত লেগেছিল, আমি পিছনে একটা হোয়াইট রঙের ভ্যানে দেখেছি, কিন্তু পুলিশরা তাদের এরপর তারা স্টেফেনিকে তাদের গাড়িতে ছেড়ে দিয়ে বলে যে দেখো যা হয়েছে তা ভুলে যাও, আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে লাভ নেই, তাতে তোমাদেরই ক্ষতি হবে। এরপর তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়।
যায়। পুলিশের গাড়িটি চলে গেলে স্টেফিনির বাবা টায়ারটি পরিবর্তন করার সময় বলে যে আমি অবশ্যই এখান থেকে ফিরে ওই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করব। তখন স্টেফিনির মা বলে যা হয়েছে তা ভুলে যাও, খামোখা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ। এদিকে বেকির বয়ফ্রেন্ড খুবই কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। তখন বেকি বলে যে দেখো, কষ্ট পেও না, আসলে পুলিশ আমাকে গান পয়েন্টে ধরেছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমি তোমাকে আই হেট ইউ বলেছি, প্লিজ কিছু মনে করো না। তখন বিষয়টি স্টেফিনির বয়ফ্রেন্ড বুঝতে পারে এবং বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এরপর স্টেফিনি তার মাকে জিজ্ঞেস করে টায়ার লাগানোর ব্যাপারে আমি কি কোনো সাহায্য করব? তখন তার মা বলে না, তোমার বাবা এটা করে নেবে। তখন স্টেফিনি বলে সে আমার বাবা নয়, আসলে প্রকৃতপক্ষে এটা স্টেফিনির স্টেপ ফাদার থাকে, তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। এরপর দেখা যায় যে তিনটি আলাদা রুমে তিনজনকেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রত্যেকের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টি স্যাম মনিটরে দেখে এটা পর্যবেক্ষণ করছিল। প্রথম দিকে সবাই মিথ্যা কথা বললো, আসলে ধীরে ধীরে সবাই সত্য বলতে শুরু করে এক সময় এবং সব প্রকৃত সত্যটা বেরিয়ে আসে। আমরা দেখতে পাই স্টেফিনির মা এবং বেকি আর তার ভাই দাঁড়িয়ে গল্প করছে আর স্টেফিনির বাবা গাড়ির চাকা চেঞ্জ করছে। এই সময় স্টেফিনির মার পানি পিপাসা পেলে বেকি তার গাড়ি থেকে দুটো বিয়ার নিয়ে আসে এবং তাকে খেতে দেয়। তখন বেকির বাবা বলে গাড়ির চাকা পাঞ্চার হয়নি, গাড়ির চাকাটা পাঞ্চার করা হয়েছে, কারণ চাকার মধ্যে আমি একটা গুলি পেয়েছি। তখন ইন্সপেক্টর বলে তাহলে কি তুমি বলতে চাও আমার কনস্টেবল দুজন গুলি করে ওই গাড়ির চাকা পাঞ্চার করেছে? তখন বেকি বলে দেখুন, আমি কিছু বলতে চাই না, আসলে বিষয়টি স্টেফিনির বাবা আমাদেরকে বলেছিল। তাছাড়া আমারও মনে হয় সেরকম কিছু ঘটতে পারে, কারণ আপনার দুজন কনস্টেবল খুবই খারাপ ছিল এবং তারা আমার আর স্টেফিনির মার সঙ্গে খুবই খারাপ আচরণ করছিল। দৃশ্যটি পাস্টে আসলে আমরা দেখতে পাই স্টেফিনির পরিবার গাড়ির চাকা চেঞ্জ করে এবার গাড়িতে উঠে বসেছে। ঠিক সেই সময় তাদের পাশ দিয়েই সেই সাদা ভ্যানটি চলে যায়। দৃশ্যটি আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাই কনস্টেবল দুজন সেই নীল গাড়িটি খুঁজে পায় এবং তারা গাড়ি থেকে নেমে দেখে সেই গাড়ির মধ্যে অনেক রক্ত লেগে আছে। তখন তারা দুজন বিশ্বাস করে ওই ছোট মেয়েটি তো ঠিকই বলেছিল। তখন আরেকজন কনস্টেবল বলে কিন্তু সেই ছোট মেয়েটি তো একটি সাদা ভ্যানের কথাও বলেছিল। তখন তারা সেই ভ্যানটি খোঁজার জন্য আগের দিকে এগিয়ে যায় এবং হেডকোয়ার্টারে ফোন করে পুরো বিষয়টি জানিয়ে দেয়। দৃশ্যটি প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই স্টেফিনি বলছে আমি বাবাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওই সাদা ভ্যানটা যখন আমাদের ক্রস করে চলে গিয়েছিল তার কিছুক্ষণ পর ওই ভ্যানটা আবার ফেরত এসেছিল। দৃশ্যটি পাস্টে আসলে আমরা দেখতে পাই ওই সাদা ভ্যানটি আবার ফেরত আসছে আর স্টেফিনি দেখে ভয় পেয়ে দৌড় দিচ্ছে। ওই সময় স্টেফিনির বাবা গাড়ির নিচে কিছু চেক করছিল আর বাকি সবাই চারদিকে ঘিরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ওই সাদা ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ওই গাড়িটিকে আঘাত করে এবং ঘটনাস্থলে স্টেফিনির বাবা মারা যায়। শুধু তাই নয়, এই অ্যাক্সিডেন্টে বেকির বয়ফ্রেন্ডও মারা যায়। বাকি সবাই তো শক। বেকি দৌড়ে সেই ভ্যানটির কাছে যায় এবং বলতে থাকে কে এত জোরে গাড়ি চালাচ্ছিল দেখি, কিন্তু সে যে দেখে যে ড্রাইভিং সিটে যে বসে আছে সে অলরেডি মৃত, সে মরা অবস্থায় পড়ে আছে। ঠিক সেই সময় পুলিশের ভ্যানটি আবার সেখানে ফেরত আসে আর তারা স্টেফিনিকে বলে তুমি এখানে দাঁড়াও, আমরা সাদা ভ্যানটি চেক করে দেখছি ভিতরে কি আছে। কনস্টেবল দুজন ভ্যানের কাছে এসে অবাক হয়ে যায়, তাহলে কি এতক্ষণ একজন মৃত ব্যক্তি গাড়ি চালাচ্ছিল? মৃত ব্যক্তির পাশে একজন হোস্টেজও ছিল যে কাপড় দিয়ে বাঁধা ছিল। তখন দুইজন কনস্টেবল মিলে গেটটি অনেক কষ্ট করে খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই গেটটি খুলে না। একজন কনস্টেবল গাড়ির উপরে উঠে গ্লাস ভাঙার চেষ্টা করে। সেই সময় সেই মৃত ব্যক্তির মুখের ভিতর দিয়ে একটি গুলি বের হয়ে আসে এবং সেই গুলিটি যে কনস্টেবলের হাতে লাগে এবং কনস্টেবলটি পড়ে যায়। তখন তারা রিয়েলাইজ করতে পারে নিশ্চয়ই ওই ভ্যানের পিছনে কেউ আছে। পরে দেখা যায় কাপড়ে মোড়ানো সেই হোস্টেজ সেও আসলে খারাপ লোক। ছিল কারণ সে বের হয়েও পুলিশের উপরে গুলি করে এবং উভয় পক্ষের মধ্যে অনেকক্ষণ গোলাগুলি চলতে থাকে এবং সেই গুলিতে পুলিশের একজন কনস্টেবল মারা যায়। দৃশ্যটি প্রেজেন্টে আসলে আমরা দেখি স্টেফিনি টয়লেটে যেতে চাচ্ছে এবং তাকে অনুমতি দেওয়া হয়। স্টেফিনি যখন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্যাম সেই রুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু স্টেফিনি টয়লেটে না গিয়ে সে সেই মনিটর রুমে আসে এবং সেখান থেকে দেখতে পায় যে স্যাম আর লিজ খুব সুন্দর করে একে অপরের হাত ধরছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এদের মধ্যে রোমান্টিক কোনো সম্পর্কও রয়েছে। তখন সে আবার তার রুমে ফেরত আসে এবং স্যাম সেই মনিটর রুমে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি আবাসিক হোটেলের একজন হাউসকিপার একটি রুমের ভিতরে ঢুকে রুমটি পরিষ্কার করার জন্য, কিন্তু সে দেখতে পায় রুমের মধ্যে দুটো লাশ পড়ে আছে। সে ভয় পেয়ে পার্শ্ববর্তী একটি থানায় ফোন করে, কিন্তু সেই থানার সকল কর্মকর্তারা ব্যস্ত থাকায় সেই সমাজকর্মী ফোনটি রিসিভ করে এবং সেই পুরো বিষয়টি জানতে পারে। তখন সে বিষয়টি থানার কর্মকর্তাকে জানানোর চেষ্টা করলে বিষয়টি সঙ্গে সঙ্গে স্যাম গ্রহণ করে এবং সে বলে ভেবেছিলাম শুধুমাত্র হাইওয়ের কেসটি সমাধান করলেই বোধহয় কাজ শেষ হয়ে যাবে, এখন দেখছি সেই হোটেলের কেসটাও আমাকে সমাধান করতে হবে। পরে সে মনিটরের দিকে তাকায় এবং মাইকে বলে যে আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে, আপনারা যে যার রুম থেকে বেরিয়ে বাইরে আসুন, এবং সেও বাইরে চলে আসে। তখন বাইরে সে লিজকে পুরো বিষয়টা কানাকানে বলে এবং লিজ বলে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করছি, দুইজন কনস্টেবল নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং তুমি এখানে থেকে বাকি সব সমাধান করো। সে দুজন কনস্টেবল নিয়ে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার সময় সে স্টেফিনির কাছে বলতে গেলে স্টেফিনি তাকে জড়িয়ে ধরে এবং সে অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় স্টেফিনি তাকে বিদায় দিয়েছে
এবং বলছে সমাজকর্মী কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। তখন স্যাম বলে কাজে একটু ব্যস্ত আছে। এরপরে দেখতে পাই আমরা স্টেফেনি দুজন কনস্টেবল নিয়ে গাড়িতে করে সেই হোটেলের দিকে যাচ্ছে। এখন থানায় অবশিষ্ট রইল স্টেফেনি, স্যাম, পুলিশের ইন্সপেক্টর আর হাতে গুলি খাওয়া সেই কনস্টেবলকে খুব রাগান্বিত অবস্থায় দেখা যায়। সে লাথি মেরে টেবিল এবং সেই মাইক্রোফোন ফেলে দেয়। তখন স্যাম বলে আমাদের কাজ শেষ হয়ে গেছে স্টেফেনি, চলো আমরা এখান থেকে চলে যাই। তখন স্টেফেনি বলে আমি আপনাকে কিছু বলতে চাই। তখন স্টেফেনি স্যামের কানে কানে কিছু বলে এবং স্যাম অবাক হয়ে যায়। তখন স্যাম সেখান থেকে দৌড়ে সেই ইন্সপেক্টর রুমে আসে। সেই ইন্টারোগেশন রুমে এসে সঙ্গে সঙ্গে সেই কনস্টেবলকে বলে তুমি তোমার গানটা আমার কাছে দাও। কিন্তু কনস্টেবল সেটা দিতে না রাজি হয়। সেই ইন্সপেক্টরকে বলে দেখুন আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটা বললে আপনার এই কনস্টেবল আমাকে গুলি করে দিবে, তাই আমি বন্দুকটি চাচ্ছি। তখন ইন্সপেক্টর কনস্টেবলকে বন্দুকটি দিয়ে দিতে বলে এবং কনস্টেবল সেটা স্যামের হাতে দেয়। স্যাম হাতে বন্দুকটি নিয়ে বলে এখন আমি যা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনি অবাক হবেন। আপনার কনস্টেবল আপনাকে হয়তো অনেক কথাই বলেনি, সেই দিন হাইওয়েতে অনেক ঘটনায় ঘটেছিল আর আপনার এই কনস্টেবলই সবাইকে গুলি করে মেরেছে। এই কথা শুনে তো কনস্টেবল অবাক হয়ে যায় এবং বলে সে কি, আমি আমার পার্টনারকে কেন মারবো? তাছাড়া তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে তুমি সেখানে উপস্থিত ছিলে। তখন স্যাম বলে হ্যাঁ আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং সে খুব স্টাইলিশ ভাবে একটা সিগারেট ধরিয়ে বেকিকে বলে জানো বেকি, তুমি যে একজন হোস্টেসকে বাঁচিয়েছিলে সেই হচ্ছে আমি। এবং তখন ঘটনার পর্দা সরে যায় এবং আমরা জানতে পারি সেই দিন ঘটনাস্থলে যে মাস্ক পরা ব্যক্তিটি ছিল সে আর কেউ নয়, সেই হচ্ছে স্যাম। তা কেমন লাগলো আমার অভিনয়? তখন পুলিশের সেই কনস্টেবল খুবই রাগান্বিত হয়ে যায় এবং তার উপরে আঘাত করতে আসে। তখন স্যাম তাকে মাটিতে ফেলে দেয় এবং বন্দুক ধরে তাকে গান পয়েন্টে নেয়। অপর দৃশ্যে দেখা যায় লিজ হাইওয়েতে যাওয়ার সময় সেই কনস্টেবল দুজনকে গুলি করে মেরে ফেলেছে। এদিকে স্যাম সেই কনস্টেবলকে বলে দেখো তোমার সেই পার্টনারকে কিন্তু আমি গুলি করে মারিনি, তুমি গুলি করে মেরেছো। এবং সে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে তোমার কনস্টেবল তোমাকে অনেক কিছুই বলেনি। পুলিশের ইন্সপেক্টর রাগান্বিত হয়ে বলে আগে তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? তখন ধাম ধাম করে গুলি মেরে সেই ইন্সপেক্টরকে মেরে ফেলে আর পাগলের মতো হা 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 করে হাসতে থাকে এবং আজব আচরণ করতে থাকে। ঠিক তখনই লিজের ফোন আসে। লিজ বলে আমি এখানে দুজনকে খতম করে দিয়েছি, তোমার কি অবস্থা? তখন স্যাম বলে খুব তাড়াতাড়ি এরাও খতম হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলে এসে পুলিশের স্টেশনে। অপরদিকে দেখা যায় লিজ গাড়ি থেকে লাশগুলো বের করে সেগুলো রাস্তায় ফেলে দিচ্ছে এবং থানার দিকে এগিয়ে আসছে। এই সময় কনস্টেবল বলে ওঠে দেখো আমি আমার পার্টনারকে গুলি করে নিই, সত্য কথা বলো তুমি। পরে আমাদের দেখানো হয় প্রকৃতপক্ষে সেখানে কি ঘটেছিল। আসলে স্যাম যে কিনা সেই দিন একটি মুখোশ পরেছিল, সে সেই পুলিশের কনস্টেবলের মুখটা কাপড় দিয়ে ঢেকে দেয়। তখন অন্য একজন কনস্টেবল তাকে চিনতে না পেরে তাকে গুলি করে দেয় আর স্টেফেনির মা এবং তার ভাইকে গুলি করে মারে স্যাম। এরপর স্যাম আর লিজকে দেখা যায় সেই পুলিশের গাড়ির উপরে উঠে সেটি খোলার চেষ্টা করছে। তখন সেই পুলিশের কনস্টেবল রাগান্বিত হয়ে গোলাগুলি করতে থাকে এবং একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন লিজ পুলিশ স্টেশনের ভিতরে ঢুকতে থাকে তখন দেখা যায় সেই সমাজকর্মীর লাশটি পড়ে আছে। আসলে স্যাম তাকে আগেই মেরে ফেলেছিল। এই কারণে যখন স্টেফেনি তাকে জিজ্ঞেস করেছিল যে সেই সমাজকর্মী কোথায়, তখন সে বলেছিল সে একটি কাজে ব্যস্ত আছে। এরপর দেখা যায় স্যাম বেকিকে গান পয়েন্টে নিয়েছে। তখন লিজ বলে না না ওকে এইভাবে মারলে তো হবে না। তখন দেখা যায় লিজ বেকির গলায় একটি দড়ি পেঁচিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে এখানে হচ্ছেটা কি? প্রকৃতপক্ষে স্যাম আর লিজ হচ্ছে সাইকোপ্যাথ কিলার। ওই দিন যখন দুই কনস্টেবল মিলে গুলি করে গাড়ির টায়ার পাঞ্চার করে দেয় এবং তাকে ছিনতাই করে, তারপর সেই লোকটিকে স্যাম আর লিজ মিলেই হত্যা করে। আর এই দৃশ্যটি গাড়ি থেকে স্টেফেনি দেখে ফেলেছিল। সে তার বাবা মাকে অবগত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা গান শোনা এত মশগুল ছিল যে বিষয়টি তারা খেয়াল করতে পারেনি। এবং পিছনে ঠিক পিছারিতেই বেকি এবং তার বয়ফ্রেন্ডও সেখান দিয়ে যায়, কিন্তু প্রচন্ড পরিমাণ নেশা করে থাকার জন্য তারাও বিষয়টি খেয়াল করতে পারেনি। কিন্তু লিজ আর বেকির সন্দেহ হয় কেউ আমাদেরকে খুন করতে দেখে ফেলেনি তো। তখনই তারা ডিসিশন নেয় যে স্টেফেনির পরিবার এবং বেকি এবং তার বয়ফ্রেন্ডকে তারা মেরে ফেলবে। কিন্তু ঠিক সেই সময় পুলিশের দুই কনস্টেবল স্টেফেনিদের গাড়ির চাকা গুলি করে পাঞ্চার করে দেয় এবং তাদেরকে হ্যারাস করে। পুলিশের গাড়িটি সেখান থেকে সরে যাওয়ার পর সেই সাদা রঙের গাড়িটি একবার পাশ দিয়ে ক্রস করে যায়। দ্বিতীয়বার যখন সেটি ফেরত আসে সেটি জোরে আঘাত করে স্টেফেনের বাবাকে স্পটেই মেরে ফেলে। সেই সঙ্গে বেকির বয়ফ্রেন্ডও মারা যায়। এরপরে দেখা যায় প্রচন্ড গোলাগুলির মধ্যে পুলিশের একজন কনস্টেবল মারা যায় এবং আরেকজন কনস্টেবল জ্ঞান হারিয়ে ফেলে এবং গুলি করে স্টেফেনির মা এবং তার ভাইকেও মেরে ফেলা হয়। পরবর্তীতে দেখা যায় তারা সেই পুলিশের গাড়ির উপর উঠে সেটাকে ভাঙচুর করছে ভিতরে থাকা স্টেফেনি এবং বেকিকে মারার জন্য। কিন্তু পুলিশের কনস্টেবলরা এই সাদা গাড়িটা খুঁজতে আসার আগে কন্ট্রোল রুমে ফোন করেছিল সাহায্যের জন্য, তাই তখন কন্ট্রোল রুম থেকে কিছু পুলিশ পাঠানো হয় এবং সেই সাহায্যকারী টিম সেখানে চলে আসে। তাই লিজ এবং স্যাম সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় এবং জীবিত অবস্থায় স্টেফেনি, পুলিশের সেই কনস্টেবল এবং বেকি বেঁচে যায়। পরবর্তীতে তারা তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এই দুর্ঘটনায় পুলিশের একজন কনস্টেবল মারা যায় তাই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাই বিষয়টি সমাধানের জন্য FBI কে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়। আর এই বিষয়টি যখন স্যাম
লিজ জানতে পারে তখন তারা বুঝতে পারে যে এফবিআই যদি এই কেসটি সমাধান করে তাহলে তারা বিপদে পড়ে যাবে। তাই তারা হোটেলে ঢুকে সেই ইনভেস্টিগেশন অফিসারদেরকে মেরে ফেলে। অর্থাৎ আমরা ছবির শুরুতেই যে দুজন লোককে হোটেল রুমে ঢুকে নৃশংসভাবে মারতে দেখি, আসলে প্রকৃতপক্ষে তারাই ছিল এফবিআই এর কর্মকর্তা। পরবর্তীতে তাদেরকে খুন করে স্যাম আর লিজ এফবিআই দের সেই পোশাক পরে পুলিশ স্টেশনে আসে এবং ইনভেস্টিগেশনের নাম করে সেখানে খোঁজ খবর নেয়। এরপর তারা পুলিশ স্টেশনে আসে এবং পুলিশের মধ্যে এমন ভাবে ব্যবহার করে যেন তারা বুঝতে না পারে যে তারা এফবিআই এর এজেন্ট নয়, এবং পুরো একটি ইনভেস্টিগেশন করে। প্রকৃতপক্ষে সবাইকে মারার উদ্দেশ্য তাদের ছিল না, শুধু তারা জানতে এসেছিল সেই ঘটনার কোনো আই উইটনেস আছে কিনা। কিন্তু পরবর্তীতে যখন সেই সমাজকর্মীর কাছে পাশের হোটেল থেকে ফোন আসে তখন তারা বুঝতে পারে যে এখানে বিপদ ঘনিয়ে আসছে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। তাই তারা সঙ্গে সঙ্গে সেই সমাজকর্মীকে মেরে ফেলে এবং সেই ইন্সপেক্টরকেও মেরে ফেলে। এরা দুজন যে প্রকৃতপক্ষে এফবিআই কর্মকর্তা ছিল না তা প্রথম দৃশ্যেই বোঝা গিয়েছিল, কারণ থানার মধ্যে ঢুকে তারা জানতে চেয়েছিল এখানে মোট কতজন লোক আছে। আসলে তাদের সংখ্যাটা জানা জরুরি ছিল, যেহেতু প্রয়োজন পড়লেই সবাইকে তাদেরকে মারতে হবে। শেষে দেখায় সবাইকে মেরে ফেলা হয়েছে শুধু সেই কনস্টেবল ছাড়া। পরে কনস্টেবল ইন্সপেক্টরের গানটি নিয়ে স্যামকে গুলি করতে গেলে স্যাম তাকেও গুলি করে মেরে ফেলে। সকলের খুন করা হলে শেষ দৃশ্যে দেখা যায় স্যাম আর লিজ একটি গাড়িতে করে চলে যাচ্ছে এবং একটি ফাঁকা মাঠের মধ্যে স্টেফিনি একা দাঁড়িয়ে আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, সকলকে খুন করা হলেও শুধুমাত্র স্টেফিনিকে কেন ছেড়ে দেওয়া হলো? এই একই প্রশ্ন লিজও করে স্যামকে। তখন স্যাম বলে, সেই দিন স্টেফিনি আমার কানে কানে একটা কথা বলেছিল যেটা শোনার পর আমার তাকে আর খুন করতে ইচ্ছা হয়নি। প্রকৃতপক্ষে সেই দিন যখন হাইওয়েতে এই দুর্ঘটনা হচ্ছিল তখন আমরা দুজন একজন আরেকজনের হাত ধরেছিলাম, এই দৃশ্যটি সে খেয়াল করেছিল। আবার সেই দিন যখন সে টয়লেটে যাওয়ার নাম করে মনিটরের দিকে তাকিয়েছিল তখন সে আমাদেরকে ঠিক একইভাবে দেখেছিল। তখনই সে বুঝে গিয়েছিল যে আমরা এফবিআই এজেন্ট না, কাতিল, খুনি। কিন্তু তারপরও সে কাউকে এই বিষয়টি বলেনি। প্রকৃতপক্ষে বোধহয় তুমি তার সঙ্গে খুব সুন্দর আচরণ করেছো এবং তার সঙ্গে সুন্দর করে প্রশ্ন করেছো, ব্যবহার করেছো, এই কারণে সে তোমাকে পছন্দ করে ফেলেছিল, যার কারণে সে এই বিষয়টি কাউকে জানায়নি। আর আমার মনে হয় না সে কখনোই এই বিষয়টি কাউকে জানাবে। ছবির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম আর লিজ গাড়িতে করে চলে যাচ্ছে আর সেই ছোট্ট বাচ্চাটি মাঠের মধ্যে একা দাঁড়িয়ে আছে। আসলে বাস্তবতা এই, এখন তাকে একাই পথ চলতে হবে। প্রশ্ন জাগতে পারে যে দুজন খুনি এতগুলো খুন করেও বেঁচে গেল, কিছু নিরীহ লোক মারা গেল, আর একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা এতিম হয়ে গেল। আসলে বাস্তবতা এটাই, সব ছবিতে যেমন হ্যাপি এন্ডিং হয় না, মানুষের জীবনেও সবসময় হ্যাপি এন্ডিং হয় না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, দিনে অন্তত পক্ষে একটি ভালো কাজ করুন। আসসালামু আলাইকুম।